বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা বড় রকমের পালাবদল হয়ে গেল। পালাবদল বলছে এই কারণে যে এতক্ষণে সবাই হয়তো জেনে গেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন সভাপতি হিসেবে যোগ দিয়েছেন টেস্টের বাংলাদেশের টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। এটা পুরনো কথা। এখন আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবিতে আনা এবং ফারুক আহমেদের চলে যাওয়ার যে ঘটনা পরম্পরা, এগুলো সবাই হয়তো জেনে গেছেন কেন ফারুক আহমেদকে বিদায় নিতে হয়েছে আর কেন আমিনুল ইসলাম বুলবুল এসেছেন। তারপরেও বলি, একটা বড় স্বপ্ন নিয়ে কিন্তু ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে জয়েন করেছিলেন এবং জুলাই আন্দোলনের পরে যখন নাজমুল হাসান পাপন চলে গেলেন, তখন কিন্তু ফারুক আহমেদের উপরে অনেকটাই আস্থা রেখেছিলেন বাংলাদেশের নতুন প্রজন্ম, ক্রিকেট প্রেমী এবং বাংলাদেশের আপামর জনগণ সবাই। কিন্তু তার ফলে এই ৯ মাসে আসলে বাংলাদেশের ক্রিকেট কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তলানিতেই যাচ্ছে, তলানিতে চলে গেছে। কিভাবে আমি বলবো, মাঠের ক্রিকেটটা কিন্তু কখনোই ফোকাস ছিল না। মাঠের ক্রিকেট ফোকাস ছিল না, মাঠের বাইরে, অর্থাৎ খেলাটা মাঠের বাইরে চলে গেল এবং মাঠের বাইরে এমনভাবেই গেল যে শেষ পর্যন্ত আর্থিক অনিয়ম, আর্থিক কেলেঙ্কারি এবং নানাবিধ সমস্যা মাথায় নিয়ে এবং এই অভিযোগগুলো খণ্ডাতে না পেরে শেষ পর্যন্ত বিসিবি থেকে বিদায় নিতে হলো ফারুক আহমেদকে। ওয়েল, এখন একটা জিনিস আপনারা লক্ষ্য করেন যে আমিনুল ইসলাম বুলবুল, যিনি বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান, তিনি কিন্তু ক্রিকেটটা হৃদয়ে ধারণ করেন। তিনি আইসিসির বিভিন্ন ডেভেলপমেন্ট কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন। তিনি আফগানিস্তানের মতো একটা অনুন্নত দেশকে ক্রিকেটের কোন জায়গায় নিয়ে গেছেন। মানে আফগানিস্তান বলেন, মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি বলেন, সিঙ্গাপুর বলেন, এমন এমন কিছু দেশ, যেসব দেশের ক্রিকেটকে এবং ক্রিকেটটাকে তুলে ধরতে, ক্রিকেট এমন এমন দেশ আছে যেখানে ক্রিকেট চর্চা হতো না, ক্রিকেটের ডেভেলপমেন্ট ছিল না, ক্রিকেটটাকে আসলে রুট লেভেল থেকে উঠে আসার কোনো সুযোগ ছিল না। সেই সব দেশে কিন্তু আমিনুল ইসলাম বুলবুল আইসিসির হয়ে কাজ করেন এবং তিনি ক্রিকেটটাকে একটা জায়গায় নিয়ে গেছেন। সেই আমিনুল ইসলাম বুলবুল কিন্তু অনেকবার তিনি চেষ্টা করেছেন যে বিসিবিতে কাজ করবেন। বিসিবিতে তিনি সুযোগ পাননি। তিনি বারবার করে বলেছেন, অনেকের কাছে বলেছেন যে আমি আসলে বাংলাদেশের ক্রিকেটের কাজ করতে চাই। দেখেন, আসলে একটা কথা আছে, গেয় যোগী ভিক পায় না। কেন বলছিলাম যে গেয় যোগী ভিক পায় না? দেখেন, আমিনুল ইসলাম বুলবুল তিনি সারা বিশ্বে বিভিন্ন প্রান্তে ক্রিকেটের ফুল ফুটিয়ে বেড়াচ্ছেন, কিন্তু বাংলাদেশে কিন্তু কখনোই তাকে ডাকা হয়নি। বিশেষ করে বাংলাদেশের, তিনি বারবার বলেছিলেন যে আমাকে একটা কাজের সুযোগ দেওয়া হোক, আমাকে বাংলাদেশের ক্রিকেটের উন্নতিতে, বাংলাদেশের ক্রিকেটের ডেভেলপমেন্টে আমাকে একটা সুযোগ দেওয়া হোক, কিন্তু তাকে কিন্তু সেই সুযোগটা দেওয়া হয়নি বলতে আগের যে কোনো সভাপতি বলেন বা যে কোনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা তাকে সাদরে গ্রহণ করেননি বা তাকে ডাকেননি। তিনি অ্যাজ এ কোচ অথবা ডেভেলপমেন্ট কমিটি অথবা অন্য কোনো জায়গায়, কিন্তু তিনি এবার এলেন এবং এমন একটা দায়িত্ব নিয়ে এলেন যে তিনি সর্বোচ্চ পদ নিয়ে এলেন। অর্থাৎ তিনি চাইলেই এই ক্রিকেট বোর্ডকে ভাঙতে পারবেন, গড়তে পারবেন। হ্যাঁ, এইটা একটা বড় সুযোগ তার জন্য। এবং তিনি কিন্তু এসেই কয়েকটা কথা বলেছেন যে এই ক্রিকেট বোর্ডে একটা দুর্নীতির মানে যে একটা আখড়া বা বলেন যে একটা দুর্নীতির একটা মানে আর্থিক অনিয়ম বা অস্বচ্ছতা যেগুলো ছিল সেইগুলো কিন্তু তিনি দূর করতে চান। তিনি কি বলেছেন? তিনি বলেছেন সবার আগে সিএফও নিয়োগ দেবেন, অর্থাৎ চিফ আপনার ফিনান্সিয়াল অফিসিয়াল তিনি নিয়োগ দিতে চান, কারণ এখানে স্বচ্ছতা থাক। মানে দেখেন, বিশ্বের অন্যান্য ক্রিকেট বোর্ডেও কিন্তু এই স্বচ্ছতাগুলো আছে। বিশেষ করে ক্রিকেট অস্ট্রেলিয়া বলেন, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডে বলেন, মানে তাদের যত রকমের আর্থিক যেসব খরচ বা যেসব বাজেট বা সমস্ত তথ্য কিন্তু তারা তাদের ওয়েবসাইটে দিয়ে দেয়। এই চর্চাটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটে নাই। এটার কারণটা হচ্ছে ওইটাই, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অনেক টাকা বলবো, একটা ক্রিকেট বোর্ডের 900 কোটি টাকা যখন ফিক্সড ডিপোজিট থাকে, তখন কিন্তু আপনি চাইলেই এই ক্রিকেট বোর্ডকে উপেক্ষা করতে পারবেন না। আর এই টাকার মধু, টাকার লোভ, টাকার চক্র, এইটাই কিন্তু আসলে ক্রিকেট বোর্ডটাকে আসলে মাঠের খেলা থেকে দূরে সরিয়ে দিয়েছে। বিশেষ করে আপনি যদি অন্যান্য বিগত আমলের আপনার বিসিবি সভাপতিগুলোকে দেখেন, আপনি দেখেন নামগুলো: আলী আসগর লবি, সাবের হোসেন চৌধুরী, আহম মোস্তফা কামাল, তারপরে নাজমুল হাসান পাপন, ইভেন আপনি যদি ফারুক আহমেদের কথাও বলেন, তিনিও কিন্তু জাদরেল ব্যবসায়ী। তো এই যে ব্যবসায়ীরা এসেছে ক্রিকেটে, তারা কিন্তু
আসলে তাদেরকে তারা এসে এই চেয়ারে বসে চাইলে ক্রিকেটটাকে একটা জায়গায় তুলে নিতে পারতেন, কিন্তু দেখেন আমাদের মাঠের ক্রিকেট কোথায় চলে গেছে। আমরা এখন আমিরাতের কাছে হারছি, আমরা এখন পাকিস্তানের কাছে হারছি। হ্যাঁ, পাকিস্তানের কাছে হারছি এটা বলতে পারেন, কিন্তু আমিরাতের কাছে হারাটা, এটা এই লজ্জাটা আসলে কোথায় মুখ লুকাবেন। আসলে ক্রিকেটের যে পাইপলাইন, ক্রিকেট নিয়ে যে ক্রিকেটটা হয়ে গেছে একেবারে ঢাকা কেন্দ্রিক। দেখেন ঢাকার বাইরে ক্রিকেটের সুযোগ সুবিধা একেবারেই নাই। আমার আমার যেটা মনে হয় যে যে কোনো সময় বাংলাদেশের ক্রিকেট মানে উঠে আসার বা বাংলাদেশের ক্রিকেট একটা জায়গায় চলে মানে যে কোনো সময় বাংলাদেশের ক্রিকেট কিন্তু একটা ভালো অবস্থানে চলে যেতে পারতো, কিন্তু সেই সুযোগগুলো কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা করতে পারেননি। বিশেষ করে আমি যদি বলি যে ঢাকার বাইরে প্রান্তিক লেভেলে ক্রিকেটটাকে ছড়িয়ে দেয়া, প্রান্তিক লেভেলে ক্রিকেটটাকে একটা নির্দিষ্ট ফর্মে বা নির্দিষ্ট জায়গায় পৌঁছানো, সেই কাজগুলো কিন্তু হয়নি। যার কারণে পঞ্চপাণ্ডব বলেন, আপনার সাকিব আল হাসান থেকে শুরু করে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আপনার মাশরাফি বিন মুর্তজা, এরা যখন চলে গেছে বাংলাদেশের ক্রিকেটটা কিন্তু ধুকছে। আর সেই ধোকার জায়গাগুলো দেখেন আজকে ক্রিকেটটা নামতে নামতে এমন একটা জায়গায় গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খারাপ করেছে, টি-20 ওয়ার্ল্ড কাপে খারাপ করেছে, বিশ্বকাপে খারাপ করেছে। আমি এইগুলো নিয়ে আলোচনা করতে চাই না। আমি যেটা বলতে চাই যে আমিনুল ইসলাম বুলবুল কিন্তু এই ক্রিকেট বোর্ডটাকে দায়িত্ব নিয়ে তিনি হয়তো বেশি সময় পাবেন না, অক্টোবরে হয়তো নির্বাচন হবেন। এই নির্বাচনের আগে তিনি তিনি এই ক্রিকেট কমিটিকে মানে ক্রিকেট বোর্ডটাকে ঢেলে সাজাতে চান, তার নিজের মনের মতো করে করতে চান। তিনি চান প্রান্তিক লেভেলে ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে। ঢাকার বাইরে শুধুমাত্র ক্রিকেট শুধু ঢাকায় থাকবে না, ঢাকার বাইরেও ক্রিকেটের যে উন্নতি এবং বিভিন্ন জায়গায় দেখেন আজকে লজিস্টিক সাপোর্টগুলো বা ক্রিকেটের যে মানে সুযোগ সুবিধাগুলো সব ঢাকা কেন্দ্রিক। একটা ক্রিকেটার, সেদিন আমি দেখছিলাম একজন নারী ক্রিকেটার, তিনি আক্ষেপ করে বলছিলেন যে তিনি খুলনায় থাকেন, কিন্তু খুলনায় ক্রিকেটের অনুশীলনের কোনো সুযোগ সুবিধা নেই। কেন খুলনায়, কেন ক্রিকেটের অনুশীলনের সুযোগ সুবিধা থাকবে না, কেন সবকিছু ঢাকা কেন্দ্রিক হতে হবে? তো তিনি চান ঢাকার বাইরে প্রান্তিক লেভেলে যেন আমিনুল ইসলাম বুলবুল ওই ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে চান। তো আমরা আশা করব, শুধু এটা না, তার অনেকগুলো পরিকল্পনা তিনি নিয়ে এসেছেন। তিনি ক্রিকেট বোর্ডের ভিতরে স্বচ্ছতা আনতে চান, তিনি সিএফও নিয়োগ করতে চান। আরেকটা বিষয় আমি একটু বলি, পার্সোনালি আমিনুল ইসলাম বুলবুলকে আমি যতটুকু চিনি, আমার নিজেরই একটা ঘটনার কথা বলি। এই মনে হয় এই কয়েক বছর আগের ঘটনা হবে, তখন বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে আমি নামছি, হঠাৎ করে দেখি সিঁড়ি দিয়ে, অর্থাৎ হ্যান্ডবল ফেডারেশনের সামনে দিয়ে যে সিঁড়িটা আছে আমাদের কমিউনিটি স্পোর্টস কমিউনিটি, যে স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের অফিস, সেখান থেকে আমি নামছিলাম, দৌড়াতে দৌড়াতে বুলবুল ভাইও নামছেন। তো আমি তাকে বললাম যে ভাই আমি আপনার সঙ্গে একটা ছবি তুলবো। এমনিতেই আমি বুলবুল ভাইয়ের খেলার ফ্যান ছিলাম, তিনি যখন মোহামেডানে খেলতেন, আমি মোহামেডানের খেলা শুধু বুলবুল ভাইয়ের কারণেই, আমিনুল ইসলাম বুলবুলের কারণে তার ব্যাটিংটা দেখতাম। তো তাকে যখন বললাম যে আপনার সঙ্গে একটা ছবি তুলবো, আসলে তিনি এতটা অমায়িকভাবে কাঁধে হাত রেখে ছবিটা তুললেন, আমি অবাক হয়ে গেলাম। এতটুকু অহংকার নেই, এত বড় মাপের একজন ক্রিকেটার, এবং ব্যক্তিগত জীবনেও কিন্তু তিনি একজন সাদামাটা, একদমই সাদামাটা একজন ব্যক্তি। তিনি ঢাকায় আসেন, তার নিজের কোনো ফ্ল্যাট নাই, নিজের কোনো গাড়ি বাড়ি নাই, নিজের কোনো চলাফেরা, মানে তিনি ঢাকায় এসে কিন্তু একদম সাধারণ মানুষের মতো মেট্রোতে চলাফেরা করেন, উবারে চলাফেরা করেন, আপনার মোটর সাইকেলে চলাফেরা করেন। আপনি চিন্তা করতে পারেন একজন বিসিবির প্রেসিডেন্ট হবেন বা এত বড় মাপের মানুষ, তার ভিতরে ওই অহংকার বোধটা নাই, তার ভিতরে মানে তিনি মাটির মানুষ বলা যায়, একদম সাদা মনের মানুষ বলা যায়। তো এই মানুষটা যখন স্বপ্ন দেখেন, স্বপ্নবাজ একজন মানুষ, আমি আশা করব তার এই স্বপ্নটা পূরণ হবে। এবং বাংলাদেশ এখন যে তলানিতে আছে, বাংলাদেশ র্যাঙ্কিংয়ে 9 নম্বরে ধুঁকছে, এই জায়গা থেকে বাংলাদেশ উঠে আসবে এবং বাংলাদেশের যে হারিয়ে যাওয়া ক্রিকেট কালচারটা, ক্রিকেটটা এখন তলানির দিকে নিচে যাচ্ছে, নেমে যাচ্ছে, সেই নেমে যাওয়া থেকে টেনে তুলবেন এবং বাংলাদেশের ক্রিকেটটাকে একটা জায়গায় নিয়ে যাবেন আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশের নতুন সভাপতি। তাকে শুভকামনা। এবং যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আর আমিনুল ইসলাম বুলবুলের বিষয়ে যদি কোনো কমেন্টস করার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।